সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল মেড ইংলিশ ইজি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজ আমরা আলোচনা করব বাকি অংশটুকু, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হি ইজ টু উইক টু ওয়াক, টু ফলোড বাই টু, এই ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। এটা যে সিম্পল সেন্টেন্স তাতে তো তোমাদের নিশ্চয়ই কোনো সন্দেহ নাই, কারণ এই টু টু ওয়াক এটা হলো ইনফিনিটিভ, এখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা কি? সেটা হলো ইজ। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে বলবো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। অর্থাৎ এখানে কনজাংশন ব্যবহার হচ্ছে এবং দুইটা আলাদা আলাদা ক্লজ এসেছে, দুইটা আলাদা ক্লজের আলাদা আলাদা ভার্ব আছে, একটা হলো হি ক্যানট ওয়াক আর একটা হলো হি ইজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা করব তখন আমরা বলবো হি ইজ ভেরি উইক টু, এবং সো এর জায়গায় আমরা ভেরি বসাবো, অ্যান্ড হি ক্যানট ওয়াক। এটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা এই তিনটা সেন্টেন্স খুব ভালো করে মুখস্থ করে ফেলবা, এখানে বুঝার কিছু নাই, পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে এবং এই প্যাটার্ন দেখে অন্যান্য সেন্টেন্স গুলোকে করতে হবে। হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক, একই রকম ভাবে উপরে যেমন ছিল, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে এইভাবে মিলাই, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ডু দ্য ওয়ার্ক, হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। যেহেতু এখানে ডু আছে এই জন্য আমরাও তাই বসালাম, হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। এটা ছিল ওয়াক, ওয়াক মানে হাঁটা, আর এটা হচ্ছে ওয়ার্ক, হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ডু দ্য ওয়ার্ক। 2 নাম্বার, দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এইটা কিসে আছে আগে তাই দেখতে হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল করার সময় খুব সহজভাবে বলে দিব, দ্য সাম ইজ টু, তাহলে সো এর জায়গায় বসাবো টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এই যথেষ্ট, দ্যাটস ইট। এরপরে আমরা যখন কম্পাউন্ড করব তখন বলবো দ্য সাম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এখানে একটা ঘটনা হলো, নোবডি, কেউই এটা বুঝতে পারে না, কিন্তু যদি কোনো একটা বিশেষ ব্যক্তিকে নির্দেশ করে, যেমন নিচের সেন্টেন্সে রহিম, দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট রহিম ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। এক্ষেত্রে যদি আমরা বলি যে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এটা সকলের জন্যই প্রযোজ্য, কিন্তু এখানে কিন্তু তা বলেনি। এখানে কি বলেছে? শুধুমাত্র রহিম একটা গাধা, ওই বুঝতে পারে না, আর সবাই বুঝতে পারে। যেহেতু শুধুমাত্র রহিম বুঝতে পারে, সে বুঝতে পারে না, এই জন্য আমরা বলবো ফর রহিম, একমাত্র রহিমই বুঝতে পারে না, আর এ এইচ আই এম, ফর রহিম। যদি বলতো আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে আমি বলতাম ফর মি। যদি বলতো হি ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে আমরা বলতাম ফর হিম। এইভাবে আমরা তখন ফর এর একটা ব্যবহার করতাম, কিন্তু উপরের সেন্টেন্সে ফর এর কোনো ব্যবহার নাই। নিচের সেন্টেন্সে কেন? কারণ নির্দিষ্ট করে বলা হয়েছে। এই সেন্টেন্সে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা বলবো দ্য সাম ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড রহিম ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর, দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি। এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে ফর হিম, এই জন্য নোবডি ক্যান ক্যারি একথা বলা যাবে না, নোবডি ক্যারি একথা বলা যাবে না। দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড হি ক্যানট ক্যারি, দ্য লোড ইজ ভেরি হেভি অ্যান্ড হি ক্যানট ক্যারি। যখন আমরা কমপ্লেক্স করব তখন বলবো দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যানট ক্যারি, দ্য লোড ইজ সো হেভি, দ্য লোড is so heavy that he cannot carry। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 6 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা 2 টা রুলস আলোচনা করব। 6 নম্বরে কি আছে? I know the rich man। ঘটনাটা এইখানেই, রিচ আর ম্যানের মধ্যে। তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে। এখন জোর করে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে আমাদেরকে জোর করে দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে। কিভাবে আনবো? রিলেটিভ প্রোনাউনের ইউজ করব। তোমরা কি জানো না হু, হুইচ এবং দ্যাট এর ব্যবহার? দ্যাট, এগুলো ব্যবহার করি কিভাবে আমরা?
এই সমস্ত রিলেটিভ প্রোনাউন গুলো পূর্ববর্তী নাউন সম্পর্কে বলে। যেমন I know the man who came here yesterday. I know the man who came here yesterday. তাহলে who টা কার সম্পর্কে বলেছে? ম্যান সম্পর্কে বলেছে। এখানেও আমরা তাই করব। I know the rich man, তাহলে ভেঙে বলব I know the man who is rich. কমপ্লেক্স হয়ে গেল। আর কম্পাউন্ড করা তো খুবই সহজ। এইজন্য এটা আমরা আলোচনা করব না। আচ্ছা, তাহলে একটু আলোচনা করেই দিই। I know the man and he is rich. I know the man and he is rich. He lived in a room which is small. এটা কমপ্লেক্সে আছে। কারণ রুম আর স্মল ২ টাকে আলাদা করা হয়েছে। এটাকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে জাস্ট দুটোকে একসাথে করে দিব। তোমরা একটু চিন্তা করো তো। He lived in a small room. ভেরি গুড। বলতে পেরেছো। He lived in a small room. কম্পাউন্ড করব কিভাবে? He lived in a room and it is small. I have a red pen. তাহলে পেন আর রেড ২ জন একদম গলায় জড়াজড়ি করে বসে আছে। আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভকে নাউন থেকে আলাদা করতে হবে। I have a pen that is red, which is red. এটা হলো সিম্পল সেন্টেন্সে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি বলবো? I have a pen and it is red. আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য লেজি ম্যান, তাহলে লেজি আর ম্যান ২ টা একসাথে যুক্ত হয়ে আছে। এটাকে আলাদা, আলাদা করব কিভাবে? A man who is lazy cannot shine in life. A man who is wise came to me yesterday. তাহলে who is wise কি হয়েছে? wise আর man কে আলাদা করেছে। তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করব কিভাবে? A wise man came to me yesterday. খুব সহজ, তাই না? আচ্ছা। যখন আলোচনাই করছি তখন ৭ নম্বর রুলসটাও আলোচনা করে দিই। A boy who reads his lesson attentively can shine in life. বলো তো এটা কি ধরনের সেন্টেন্স? হ্যাঁ, ঠিকই ধরেছো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ এখানে আলাদা, আলাদা a boy এটা হলো একটা সাবজেক্ট, can shine in life এই এই সাবজেক্টের ভার্ব কিন্তু কোথায় আছে? পরে আছে। অর্থাৎ এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এ বয় ক্যান শাইন ইন লাইফ এইটা হলো মাদার ক্লজ। অনেক সময় মাদার ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ ঢুকে থাকে। যেমন এইখানে ঢুকে আছে। এ বয় ক্যান শাইন ইন লাইফ এটা হলো মাদার ক্লজ। এর মধ্যে ঢুকে গেছে কে? হু রিডস হিজ লেসন অ্যাটেনটিভলি। তাহলে এইখানে রিডস এটাও একটা ফাইনাইট ভার্ব, ক্যান শাইন এটাও ফাইনাইট ভার্ব। একটা ভার্বকে আমাদের কি করতে হবে? ভ্যানিশ করে দিতে হবে। কিভাবে করব? পার্টিসিপল ইউজ করে। তাহলে এ বয় রিডিং হিজ লেসন অ্যাটেনটিভলি কেমন বালক? যে অ্যাটেনটিভলি তার লেসন পড়ে, তার পড়াশোনা করে, ক্যান শাইন ইন লাইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এক্সারসাইজ গুলো আমরা করি। দ্য বয় ওয়াকিং অন দ্য রোড ইজ নোন টু মি। তাহলে কি বলবো? এটা কিসে আছে আগে তাই বলো। এটা সিম্পল সেন্টেন্সে আছে। তাহলে কম্পাউন্ড করব কিভাবে? দ্য বয় হু ইজ ওয়াকিং অন দ্য রোড ইজ নোন টু মি। হু ইজ যখন আমরা বসালাম তখন একটা রিলেটিভ প্রোনাউন বসলো। কার সাথে সম্পর্ক? বয়ের সাথে সম্পর্ক। হু ইজ তারপরে বসে দেব ওয়াকিং। যখন আমরা বি ভার্ব ব্যবহার করি, সাহায্যকারী ভার্ব ব্যবহার করি কোনো আইএনজি ভার্বের আগে তখন সেটা কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। এটাও তাই হয়েছে। দ্য বয় হু ইজ ওয়াকিং অন দ্য রোড ইজ নোন টু মি। অথবা স্যার এটাকে কি আমরা কন্টিনিউয়াস টেন্সেই করব? অন্য কোনোভাবে করতে পারি না? অবশ্যই পারি। তোমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেও করতে পারো। বয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইজন্য হু ওয়াকস অন দ্য রোড ইজ নোন টু মি সেটাও হবে। I saw a beggar who was begging from door to door. এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি বলবো? I saw a beggar begging from door to door. এই who আর was টা এখান থেকে তুলে দিব। কত সহজ, তাই না?
অথচ তোমরা ট্রান্সফরমেশন করতে চাও না। এ পন্ড দ্যাট অ্যাবজর্বস হিট ক্যান কুক ওয়েল। তাহলে দ্যাট অ্যাবজর্বস হিট খুব সহজভাবে দ্যাটটাকে তুলে দিব এ পন্ড অ্যাবজর্বিং হিট ক্যান কুক ওয়েল। ফার্মার্স লিভিং ইন দ্য ভিলেজ আর পুয়ার। ফার্মার্স হু আর লিভিং ভিতরে একটা রিলেটিভ প্রোনাউন বসালাম যেটা ফার্মারের সাথে যুক্ত, হু আর বসাই দিলাম, তারপরে যা আছে সব। তাহলে কি হলো, প্রথম যে সেন্টেন্সটা মাদার ক্লজ ফার্মার্স আর পুয়ার, মূল কথাটা ছিল ফার্মার্স আর পুয়ার, ভিতরে ঢুকে গেল হু আর লিভিং ইন দ্য ভিলেজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।